অপারেশন ডেভিল হান্টে শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার। উত্তরায় গাজীপুর যুব মহিলা লীগের আনু গ্রেপ্তার। ট্যানারি শিল্পে সিইটিপি কার্যকরের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কোরবানির আগেই কাজ শুরুর আশ্বাস শিল্প উপদেষ্টার। চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। খুলনায় অবৈধভাবে মাটি কাঠ পুড়িয়ে চলছে বহু ইট ভাটা। ফরিদপুরে পদ্মায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন হুমকিতে পরিবেশ। চীনে তেল রপ্তানিতে ইরানকে সহায়তা করায় ভারতের উপরে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। দুদেশের সম্পর্কে ফাটল ধরার শঙ্কা। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬-এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাত 11:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাসায় ৪র্থ তলা থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। কড়া নিরাপত্তায় তাকে থানায় নেওয়ার পরে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পরিবারের সদস্যদের নিয়ে তেলিহাটি ইউনিয়নের একটি বাড়িতে ২ মাস ধরে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এমন খবরে ওই বাসায় অভিযান চালালে পুলিশের কাছে নিজের পরিচয় গোপন করে চয়ন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত শেষে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা চয়ন ইসলামের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে প্রথম দিন গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮২ জনের বেশি আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গাজীপুরের ছাত্র জনতার উপরে হামলাকারী আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর সহ সারা দেশে একযোগে চলছে অপারেশন ডেভিল হান্ট। একে একে ধরা পড়ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবে যে ২-৩ দিনে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের সবশেষ কি অবস্থা? শাফিন, গত শনিবার রাত থেকে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের সবচেয়ে বেশি জোরালো ভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এর ফলে আমরা দেখেছি গতকালকেও প্রায় ৮২ জনকে গাজীপুর থেকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন যে মামলাগুলো রয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি গতকাল রাতভরও আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকাল রাত 11:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাসার থেকে সেখানে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ এবং তাকে কিন্তু সেখানে ছাত্র জনতার যে তথ্যের ভিত্তিতে মূলত তাকে আটক করা হয় এবং তাকে পরবর্তীতে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন আনোয়ারা সরকার আনু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি সেনাবাহিনী এবং র‍্যাব সহ অন্যান্য যে ডিবির সদস্যরা রয়েছেন সবাই কিন্তু পৃথক ভাবে যার যার মতো করে কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন এবং এতে আমরা দেখেছি যে জনমনে কিছুটা প্রশান্তি এসেছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে উত্তাপ ছড়াচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে সে বৈষম্য
আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যে আহত হয়েছিলেন, এরপর থেকে কিন্তু মূলত আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এখন কিছুটা যে আহ, যে আহ, যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু কিছুটা কমে এসেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে এবং আজকে ঠিক গতকাল রাতে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যটি কিন্তু আমরা আজকে সকাল 10টার মধ্যে আমাদেরকে জানানো হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে অপারেশন ডেভিল হান্টের যে তৎপরতা সেটি বাড়ানো হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু একের পর এক পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। শাফিন। গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের সবশেষ। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় শুধু চীন ছাড়া বিশ্ববাজারে চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশের ব্যবসায়ীরা। এইটি LWG সনদ পেতে সম্পূর্ণ কার্যকরী হতে হবে সিইটিপি। ব্যবসায়ীরা বলছেন উপদেষ্টা পরিষদে 5 জন পরিবেশবাদী থেকেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্পূর্ণ কার্যকর করার উদ্যোগ নেই। তবে শিল্প উপদেষ্টা বলছেন কোরবানির ঈদের আগেই শুরু হবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। বিস্তারিত থাকছে সিউল আহমেদের প্রতিবেদনে। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে পরিবেশ বান্ধব করার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে। প্রতিদিন 25,000 ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপির। আর মৌসুমে এই বর্জ্যের পরিমাণ 40,000 ঘনমিটার। তবে চালু হওয়ার 2 বছর পর থেকেই এর সক্ষমতা কমতে শুরু করে। আর 2021 সালে জুলাইয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ প্ল্যান্টটি ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট বর্জ্য শোধনাগার কোম্পানির কাছে দিয়ে চলে যায়। এরপর থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় আছে সিইটিপি। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকার 1710 নম্বরের। পরীক্ষায় পাশ করতে হলে সিইটিপির খাতেই রয়েছে 300 নম্বর। আর অন্যান্য শর্ত পূরণ হলেও কার্যকরী সিইটিপি না থাকায় মিলছে না সনদ। অথচ তা পেলে রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি চীন ছাড়াও ইউরোপে রপ্তানি করে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই সিটিপির ব্যাপারে আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়, শিল্প উপদেষ্টা মহোদয় এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় কিছুদিন আগেই আমাদের ট্যানারি স্টেটও ভিজিট করেছেন এবং আমরা শিল্প মন্ত্রণালয়েও একটা মিটিং করেছি। ওখানে ওনারা আশ্বস্ত করেছেন ইমিডিয়েট আমাদের যেই নিডটা প্রয়োজন, ওনারা প্রায় 24 কোটি টাকার মতো একটা টাকা, যেটা বলছেন যে উইদিন 1 মান্থের ভিতরে ওনারা ব্যবস্থা করে দিবেন। ওই টাকাটা যদিও আসে তাহলেও কিন্তু আমরা বিফোর কোরবানি এইটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সিইটিপি কার্যকর হবে এমন আশাই ব্যবসায়ীদের। কারণ এক সময়ের পরিবেশ নিয়ে কাজ করা রিজওয়ানা হাসান বর্তমান পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তবে উপদেষ্টা বলছেন ট্যানারি বর্জ্য নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়াও সিইটিপি সংস্কারের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। আপনার শিল্প প্রতিষ্ঠানের সিইটিপি তখন থেকে বলে এসছি, সরকার বানিয়ে দেবে কেন? সরকার কার টাকায় বানিয়ে দেয়? সরকারের নিজের টাকা আছে, জনগণের টাকায়। জনগণের টাকা দিয়ে বানিয়ে দেওয়ার পরেও তারা ঠিক মতন চালাবে না। নানান ফন্দি ফিকির করে টুকরা টুকরা চামড়ার টুকরা দিয়ে ড্রেনের মুখ ব্লকেজ করে দিয়ে বলবে ক্ষমতা নাই, ওভারফ্লো করবে। এসব তো হবে না। শিল্প মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ। এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে কোরবানির আগেই সিইটিপির সংস্কার কাজ শুরু হবে। তবে এই কোরবানি ঈদেও মিলবে না এর সুফল। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব? আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। বর্তমানে বিশ্বে LWG সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা 543টি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র 5টি। দীর্ঘ 8 বছর পার হয়ে যাওয়ার পরও এই বহুল আলোচিত সিটিপিটি থেকে পূর্ণাঙ্গ সুফল পাওয়া যায়নি। তবে এটি তৈরি করতে খরচ হয়েছিল 550 কোটি টাকার বেশি। এই চামড়া খাতের সাথে যারা জড়িত তারা বলছেন এটি পুরোপুরি কার্যকর না হলে লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সার্টিফিকেট পাচ্ছেন না বাংলাদেশের ট্যানারি ব্যবসায়ীরা, যার ফলে সব ধরনের কাঁচামাল বাংলাদেশে থাকার পরও আন্তর্জাতিক বাজার ধরতে ব্যর্থ হচ্ছেন তারা। সিউল আহমেদ, এখন বিসিক চামড়া শিল্পনগরী, সাভার। খুলনা অঞ্চলে অবৈধভাবে মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির মহোৎসব চলছে। খুলনা বিভাগে 1000-এর বেশি ইট ভাটা থাকলেও বেশিরভাগই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন, পোড়া মাটির ইটের বদলে ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। হেলাল মোল্লার তোলা ছবিতে আরও জানাবেন রামিম চৌধুরী। খুলনার ডুমুরিয়া উপজেলার খোরনিয়া বাজার পেরিয়ে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে ইট তৈরির বিশাল কর্মযজ্ঞ। মেসার্স নূরজাহান ব্রিক্স নামের এই ভাটায় দেদারসে নিম্নমানের কয়লার সাথে কাঠের গুঁড়া মিশিয়ে সনাতন পদ্ধতিতে পোড়ানো হচ্ছে ইট। নদী তীরবর্তী কৃষি জমি ও লোকালয় হওয়ায় অনেক ভাটাকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর, কিন্তু এসব ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছিলেন খুলনা ইটভাটার মালিক সমিতির সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনে এখন তার ভাটা বন্ধ, তবে মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় অনেক ভাটার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। ধোঁয়া ক্ষতি হয় এবং গাছপালাগুলো বাঁচে না, এই ধরনের অনেক ডিস্টার্ব হয় এবং প্রভাবশালী লোকের জন্য আমরা আসলে কিছু করতে পারি না। দেখা যায় এলাকার ভিতরে সেখানে কোনো এক বড় মালিকে বেশ খানিকটা জায়গা নিয়ে সেখানে এক ভাটা করলো। এই ভাটাগুলো আপনার দূরে থাকা, বিলির ভিতরে থাকা উত্তম। ভাটাগুলোতে কাঠ ও মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা। তবে জীবিকার তাগিদে স্বাস্থ্যের কথা ভুলতে বাধ্য হয়েছেন হাজারো শ্রমিক। শরীরে সমস্যা দেখা দেয়, এইসব বিভিন্ন রোগ ব্যাধি আসে। কষ্ট ক্লাস করি, এই ফলে সংসার কোনোরকম টুকটাক পালি চলে। বাংলাদেশের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে ভাবতে গেলে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কারণ ইটের ভাটা। এই ইটের ভাটাগুলো তিলে তিলে মানুষের শরীরে রোগের আবাসস্থান তৈরি করছে। শত বছর পুরনো পদ্ধতিতে ইটভাটা পরিচালনাই এই ক্ষতির মূল কারণ। ইট তৈরিতে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার ভাটা স্থাপনা আইনে স্পষ্ট নিষেধ হলেও তা মানা হচ্ছে না। এছাড়া নিম্নমানের কয়লা পোড়ানোর কারণে পরিবেশে যুক্ত হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর উপাদান। এছাড়া কৃষি জমির ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব। মানুষ কিন্তু এগুলো তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বিভিন্ন ধরনের তার শ্বাসযন্ত্র থেকে শুরু করে অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যা তৈরি করে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ইটভাটাগুলোর কারণে আশপাশে কিন্তু কার্বনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের 10 জেলায় 1018টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 790টি ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। বিভাগের সবথেকে বেশি ইটভাটা রয়েছে কুষ্টিয়ায়, যেখানে মোট ইটভাটার পরিমাণ 184টি। তবে তার মধ্যে 163টি ইটভাটারই নেই পরিবেশের ছাড়পত্র। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গেল জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে 19টি ইটভাটা আংশিক এবং 12টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় অর্থদণ্ড। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা নিয়মিত পর্যায়ক্রমে নেক্সট উপজেলা আছে, রূপসা আছে, তারপর আবার দরকার হলে আবার আমরা ডুমুরিয়াতে বা আবার বিভিন্ন জায়গাতে আবারও এটা অভিযান পরিচালনা করব এবং আমরা এটাকে কোনো ক্রমেই এটা অবৈধ যে কয়টা ইটভাটা আছে সেগুলোকে চলতে দেব না। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ইটভাটা বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। ইট তৈরিতে নতুন পদ্ধতির উদ্ভাবন ও কংক্রিট ব্লক ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। রামিম চৌধুরী, এখন, খুলনা। ফরিদপুরের পদ্মায় দেদারসে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। হুমকির মুখে তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ও বাঁধ। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মশিউর রহমান শিপনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের ডিক্রিচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে রাতের আধারে শুরু হয় বালু তোলার মহোৎসব। নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে একাধিক চক্র। তবে সম্পূর্ণ চিত্র পাল্টে যায় দিনের আলোয়। বালু তোলার ড্রেজার ও ট্রাক আড়ালে সরিয়ে রাখা হয়। স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রয়েছে বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়ি। ইতোমধ্যে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে ভাঙনে।
এই যে কুম পড়ছে স্যার আমার জমির ভিতরে মাটি কাটার জন্য, আমি নিষেধ করি পড়তে, আমার কথা শুন না তারা স্যার, তারা শহরের পোলাপান, আমার কথা শুন না কেউ। প্রশাসনের কাজ প্রশাসন নিয়ে চলে যায়। প্রশাসন যেমন এখানে যারা মাটি জমি জাতি বেচাকিনি করতেছে তারা বেচাকিনি করে হয়তো বা টাকা পয়সা হয়তো বা তাদের কাছ থেকে লেনদেন হয়ে যায়। দেখা গেল ডিসি সাহেব অভিযান দিল, ও ডিসি অফিস স্টাফ একজন ফোন দিয়ে দিল সারা যাইতেছে সেরে যাতরা, তার সাথে জড়িত। অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যদি দ্রুত বালু তোলার কার্যক্রম বন্ধ না হয় তাহলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। আমরা প্রোটেক্টিভ মেজার আবার দেখব, সেই ক্ষেত্রে যে আসলে আমাদের যদি কোনো রিমিডি মেজার লাগে সেগুলো আমরা ভবিষ্যতে নেব ইনশাআল্লাহ। পদ্মা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে নিয়ে আমরা আজকে আসছি, দেখলাম ঘটনা সঠিক, যে শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ, সব রকম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধ যেটি আছে সেখানে ব্লক ফেলেছে, ব্লকের কাছাকাছি থেকে তারা মাটি কেটেছে। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। প্রতিরাতে নদী থেকে অবৈধভাবে অন্তত 500 ট্রাক বালু তোলা হয়। শিগগিরই এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন ফরিদপুর। এখন সকালে একটা বিরতির সময় হলো, ফিরবো কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। মাঘের শেষে মৃদু শৈত্যপ্রবাহে মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে খেটে খাওয়া মানুষ। অন্যদিকে তাপমাত্রা কিছুটা বাড়ায় স্বস্তি ফিরেছে পঞ্চগড়ের জনজীবনে। সবশেষ জানাতে মৌলভীবাজারের চৌমোহনা থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ এবং পঞ্চগড়ের চৌরঙ্গি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। শুভ সকাল দুজনকে। শুরুতে মৌলভীবাজারে যাব। হামিদ, জানাবেন আজ সকালে শীত কতটা উপলব্ধি করা যাচ্ছে? আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে কি জানাচ্ছে? সাবিন, আপনাকে শুভ সকাল। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চমনায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে খেটে খাওয়া মানুষগুলো আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন গন্তব্যে যাবেন কাজের জন্য। যদিও গত পরশু থেকে অর্থাৎ শনিবারে 8.5 ডিগ্রি এবং রবিবারে 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সেটা রেকর্ড করেছিল। এই আবহাওয়া কম থাকার কারণে লোকজন, খেটে খাওয়া মানুষগুলা কাজে যেতে পারছেন না এবং আজকেও কিছুটা তাপমাত্রা বেড়ে গিয়ে অর্থাৎ 2.6 ডিগ্রি বেড়ে গিয়ে 11.1 ডিগ্রিতে অবস্থান করছে। তারপরে কিন্তু কনকনে হিমেল ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারণে লোকজন বিপদের মধ্যে পড়েছেন। অপরদিকে যারা বুড়ো খেতে শ্রমিক কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়েছেন। ঠান্ডার কারণে তারা পানিতে নামতে পারছেন না এবং চার শ্রমিকদের কথা যদি বলি, তারাও কিন্তু ঠান্ডাজনিত কারণে কাজে যেতে বিলম্ব হচ্ছে, এতে করে তারা সমস্যার মধ্যে পড়ছেন। অপরদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা, অর্থাৎ প্রতিটি হাসপাতালেই কিন্তু শীতজনিত বিভিন্ন রোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁফানি এগুলা নিয়ে ভর্তি হচ্ছেন এবং শিশুরা বিশেষ করে টনসিলের ব্যথা সহ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে ভর্তি ছাড়াও কিন্তু আহ বাহিরে যে চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন, অর্থাৎ বহির্বিভাগে বেশ কিছু সংখ্যক 13 থেকে 1500 লোক জড়ো হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে যদিও এখন ঠান্ডা কমে যাওয়ার কথা, কিন্তু সেখানে শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহিত হচ্ছে এবং এটা আরো 2-1 দিন হয়তো প্রবাহিত হতে পারে। তারপরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে করে লোকজন যে সমস্যার মধ্যে পড়েছেন, আমি আগেই বলেছি যে খেটে খাওয়া মানুষগুলো, রিক্সা চালক, শ্রমিক এবং দিনমজুরিরা খুব সমস্যার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে শীতে যদিও শীত চলে যাচ্ছে, তবুও হঠাৎ করে শীত বাড়ার কারণে এবং মৌসুমী যে ব্যবসায়ীরা বলছেন তারা শীতের প্রকোপটা বেড়ে যাওয়ার কারণে লোকজন না আসাতে তাদের বিক্রি কমে গেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে
শীত নিয়ে সবচেয়ে শাফিন। পঞ্চগড়ে যাব লুৎফর। পঞ্চগড়ে আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে সকালে, আর শীত কতটা অনুভূত হচ্ছে? শাফিন, পঞ্চগড়ে গতকাল কিন্তু দেশের গতকাল যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 10.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে পঞ্চগড়ে যে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু বেশ ওঠানামা করছে এবং তাপমাত্রার যে আসলে ধরন আমরা দেখছি যে শীতের যে তীব্রতা সেটি বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এবং দিনের বেলায় কিন্তু সূর্যের দেখা মিলছে এবং দিনের বেলা সূর্যের দেখা মেলার পরে কিন্তু মানুষের মাঝে স্বস্তির মিলে এবং আমরা দেখেছি পঞ্চগড়ে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই শীতেলেই তারা দুর্ভোগে পড়েন। আর বিশেষ করে পঞ্চগড়ের পাথর এবং বালি শ্রমিকের কথা যদি বলি, তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে করতোয়া, মহানন্দা সহ বিভিন্ন নদী থেকে এই ঠান্ডা পানিতে নেমে তারা কিন্তু বালি এবং পাথর উত্তোলন করে থাকেন। তারা কিন্তু বিপাকে পড়েছেন বলে আমরা দেখেছি এবং পঞ্চগড়ের যে অন্যান্য যারা দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন তারাও কিন্তু খুব দুর্ভোগের মধ্যে ছিলেন এই শীতের মধ্যে। তবে গত কয়েকদিনে কিন্তু শীতের তীব্রতা কিছুটা কমেছে এবং দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং আজকে সকালের যদি কথা বলি, আজ সকালে আমরা দেখেছি যে সময়টিতে আমি বের হয়েছিলাম সে সময়ে কুয়াশা তেমন না থাকলেও সময় যত এগোচ্ছে ততই কিন্তু কুয়াশার পরিমাণ বাড়ছে এবং এই মুহূর্তে কিন্তু চারপাশে প্রচণ্ড ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার কারণে কিন্তু দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যারা কাজে বের হতে পারছিলেন না তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। অনেকেই কিন্তু অপেক্ষা করছেন কখন সূর্যের দেখা মিলবে এবং তারা তখন কিন্তু নেমে নদীতে নেমে পাথর এবং বালি উত্তোলন করবেন এবং যারা কাজের খোঁজে বের হবেন তারা কিন্তু কাজে বের হবেন এবং পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড় যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই শীতে কিন্তু পঞ্চগড়ের অসহায় দুস্থ এবং দরিদ্র মানুষের জন্য প্রায় 50,000 শীতবস্ত্র তারা বিতরণ করেছেন সরকারিভাবে। তবে তা কিন্তু এই জেলার বিরাটঙ্গা মানুষের জন্য যথেষ্ট নয়। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে সামনে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতা কমে আসবে। তো শাফিন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। সহকর্মী লুৎফর রহমান পঞ্চগড় থেকে। এর আগে মৌলভীবাজার থেকে এম এ হামিদ জানাচ্ছিলেন শীত পরিস্থিতি নিয়ে। মজবুত আরএফএল ল্যাডার যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নেত্রকোনায় প্রথমবার বাণিজ্যিক ফুল চাষ হচ্ছে। ধানের পাশাপাশি গোলাপ চাষে লাভবান কৃষকরা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এলাকা। কৃষকরা বলছেন তুলনামূলক কম জায়গায় বেশি লাভ হওয়ায় ফুল চাষের প্রতি বাড়ছে আগ্রহ। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। ধানক্ষেতের পাশেই লাল গোলাপে ভরা বাগান, রং, সৌন্দর্য আর সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে নতুন সম্ভাবনা। নেত্রকোনার মাটিতে এবারই প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ফুল চাষ। শখের বর্ষে শুরু, এখন সেটাই মূল পেশা। কৃষক জালালউদ্দিন 6 বছর আগে চট্টগ্রামে হাতে কলমে শিখে গড়ে তুলেছেন 45% জমিতে গোলাপের বাগান। প্রায় 9,000 গোলাপ গাছে ফুটে রয়েছে লাল গোলাপ। প্রতিদিন বিক্রি হচ্ছে 1,000-এর বেশি ফুল। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ভালো চাহিদা থাকায় এ মাসে আয়ের লক্ষ্য 1.5 লাখ টাকা। ধান চাষ যেরকম আপনার বছরে 2বার আপনি করতে পারতেছেন, ঠিক আছে। এটা আলহামদুলিল্লাহ রাত্র পয়লে 10 টাকা, 20 টাকা আসবে আপনার কাছে প্রতিদিন। এটা প্রতিদিনই ইনকাম। এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ হওয়ায় স্থানীয়দের আগ্রহ বেড়েছে। কেউ আসছেন ফুল কিনতে, কেউ বা আসছেন শুধু সৌন্দর্য উপভোগ করতে। এ বাগান করে দিয়েছে কর্মসংস্থানের সুযোগও। মামা তার একলা সব কিছু সামলাতে পারে না, আমিও মামার পাশাপাশি মামাকে একটু হেল্প করি। আমরা লাভবান হইতেছি, হয়তো আমরা দামটাও একটু রিজনেবল প্রাইসে পাবো, আমাদের কস্টিং কম পড়বে, ফুলের কোয়ালিটিও ভালো থাকবে। পুরাতন যে একটা সিস্টেম কৃষি প্রধান, ওইটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারতেছি না। তো যারা বের হয়ে আসতে পারতেছে তারাই কিন্তু সফল হচ্ছে।
স্থানীয়ভাবে উৎপাদিত এই ফুল ছড়িয়ে যাচ্ছে পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। ফুলের দোকানে যেখানে একটি গোলাপ 30 থেকে 40 টাকায় বিক্রি হয়, সেখানে বাগান থেকে তা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। তবে ধান উৎপাদন নির্ভর এ জেলায় ফুলের বাগান একেবারেই নতুন। এছাড়া অধিক লাভজনক হয় প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে ফুলের বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ভবিষ্যতে আশা আছে এরকম একটা বাগান করার মতো ফুলের বাগান। আমার দানি জমির মধ্যে মনে করেন ভালো লাগে এই জায়গায় সময় কাটাইলে। বছরে 2 বার চাষ করে, আর এই ফুল তো 12 মাস। কৃষি বিভাগ জানান, ধানের পাশাপাশি কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করার ফলে সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে আরও বাড়বে ফুল চাষ। কৃষি বিভাগের তরফ থেকে যে সকল কৃষক ভাইরা ফুল আবাদ করবেন তাদেরকে আমরা ফুল চাষের ব্যাপারে মানে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিব। আর যেহেতু জামালউদ্দিন যে কৃষক আছেন উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটু পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিকে তাকে সহযোগিতা করব। নেত্রকোনায় বর্তমানে প্রায় 5 হেক্টর জমিতে গোলাপসহ বিভিন্ন ফুলের চাষ হচ্ছে। তবে উৎপাদন এবং বিপণন ব্যবস্থা সহজলভ্য হলে এর পরিমাণ আরও বাড়বে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এখন সকালে আর একটা বিরতি নেব। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। কেউ করছেন দর্জি, সূচি, হস্তশিল্পের কাজ, অনেকে করছেন শাড়ি কাপড়ের ব্যবসা, কারোর আবার মুদির দোকান। অল্প পুঁজিতে ছোট ছোট কাজ করে অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে যশোরের প্রান্তিক নারীদের, যেখান থেকে প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা আয় করছেন তারা, যাতে কমছে বেকারত্বের হার, ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় অর্থনীতি। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন এনামুল হক। যশোর শহরের লিচুতলা এলাকার রাজিয়া খাতুন 2 দশক আগে 10,000 টাকায় নকশিকাঁথা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি, যাতে সাড়া ফেলেছেন অল্প সময়ে। বর্তমানে শাড়ি, 3 পিস, বেডশিট পাইকারিভাবে কিনে এনে নকশি ও ফুলের কাজ করে বিক্রি করছেন তিনি। পাশাপাশি দিয়েছেন দোকানও, যেখানে শুধু তার একার নয়, কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। এমনকি পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সম্মাননাও। আপনার হস্তশিল্পের ট্রেনিং, তারপরে আছে দর্জি বিজ্ঞানের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং পেয়েছি। পাওয়ার পরে আস্তে আস্তে আমি হস্তশিল্পের ব্যবসা করি। আমি এখন মোটামুটি অবস্থায় ভালো আছি। শুধু রাজিয়া খাতুন নয়, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে দর্জির কাজ, কাপড়ের ব্যবসা, এমনকি বিউটি পার্লারের কাজ করে অর্থনৈতিক সচ্ছলতা পেয়েছেন যশোরের কয়েক হাজার নারী। তাদের কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবারের অন্য সদস্যরাও। আগে মনে করেন যে ভালো কাপড় পরতে পারতাম না, এখন ওই কাপড়ের চিন্তা নেই, খাবার দাবার, তারপর 2টো ছেলে মেয়ে, পাশাপাশি যে মানুষ হয়ে যাচ্ছে, বাসায় বসে কাজটা করতে পারতেছি। তারপরেও আমার আশেপাশে যত আপারা আছে তারাও আমার কাজ দেখে তারাও কাজ করার জন্য আগ্রহী হচ্ছে। ঘরে বসে আমি কাজগুলো করতে পারি, বাইরে আমার যাওয়া লাগে না, আমার বাসা থেকেই জিনিসগুলো নিয়ে যায় এবং আমি আর্থিকভাবেও সচ্ছল হতে পারছি, আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারছি। নারী উন্নয়ন কর্মীরা বলছেন, প্রান্তিক এসব নারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। এতে করে চাঙ্গা হবে শহর ও গ্রামের অর্থনীতি। ব্যাংক ঋণের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্যারান্টার হইতে হয়, বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হয়, সেই জায়গাগুলো যদি আরেকটু শিথিল হয় এদের জন্য, তাহলে এদের ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এখানে যদি সরকার এগিয়ে আসে এবং বিনা সুদে যদি তাদেরকে সাপোর্ট দেয়, অর্থনৈতিক সাপোর্টটা দেয়, তাহলে কিন্তু তারা যে কাজটা করছে ওই কাজটা থেকে আরও বেশি বৃহত্তর পরিসরে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। যে প্রশিক্ষিত হয়ে তারা যে শিক্ষিত হচ্ছে, কর্মমুখী হচ্ছে এবং উদ্যোগী হয়ে নিজেরা বিভিন্ন ধরনের হস্তশিল্প সহ অন্যান্য কর্মকাণ্ড প্রশিক্ষিত হয়ে দেশকে এগিয়ে রাখার জন্য তারা কিন্তু সহায়ক ভূমিকা পালন করে আসছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, যশোরের নারীদের হাত ধরে প্রতি মাসে আয় হচ্ছে 30 কোটি টাকা। এই ধারা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। একসাথে তো কাজ না করলে হবে না, সরকারের একার পক্ষে করা সম্ভব না। সেখানে আমাদের এই যে বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন মাধ্যমে এবং বিদেশি ডোনারের মাধ্যমেও তারা এই যে আর্থিক সহযোগিতা করছে, তাদেরকে স্বাবলম্বী করছে। এই কাজের ধারা অব্যাহত থাকুক, আরও বেড়ে যাক। সূচি শিল্প
ব্লক বাটিক, বিউটি পার্লার এই জাতীয় কিন্তু প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তাদের প্রশিক্ষণগত জ্ঞান এবং বিভিন্ন পুঁজি সরবরাহের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা কিন্তু চলমান আছে। যশোরে বাড়ির কাজের পাশাপাশি ঘরে বসে বিভিন্ন ব্যবসা ও হস্তশিল্পের কাজ করছেন 30,000 নারী। এখন যশোর। মেইল ট্রেনের অভাবে ধুঁকছে নোয়াখালীর ডাকঘরগুলো। সময় মতো ডাক না আসায় অলস সময় কাটছে কর্মকর্তা কর্মচারীদের। নির্ধারিত সময়ে চিঠি কিংবা নথি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে গ্রাহকদের। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে বিস্তারিত নাসিম শুভর প্রতিবেদনে। দেশের দক্ষিণের 4,202 বর্গ কিলোমিটার আয়তনের জেলা নোয়াখালীতে প্রায় 40 লাখ মানুষের বসবাস। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালতের পাশাপাশি এখানে রয়েছে বেসরকারি ও স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান। জেলা জুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিস সেবা চালু থাকলেও সরকারি সকল চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ নথি এখনও আনা নেওয়া হয় সরকারি ডাক বিভাগের মাধ্যমেই। তবে মেল ট্রেনের উপর নির্ভরশীল হওয়ায় ধুঁকছে গুরুত্বপূর্ণ এই বিভাগটি। ট্রেনের উপর নির্ভর থাকায় 10 থেকে 12 দিন পর চিঠি কিংবা নথি পৌঁছায় স্বল্প দূরত্বের গ্রাহকদের কাছে। সময় মতো ইএমএস, বিদেশি পার্সেল, পাসপোর্ট এবং বেইল বন্ডের চিঠিপত্র না পাওয়ায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। যেভাবে চিঠি দেয় এটা দেওয়ার কথা আপনার 2 দিন বা 1 দিনের ভিতরে, কিন্তু আমরা দেখি যে এটা 10 দিনও পাচ্ছি না। বিগত 7-8 দিন থেকে এখানে ঘোরাফেরা করতেছে। আমার ইন্টারভিউ চিঠি একটা আসার কথা, এখনো পর্যন্ত আসেনি। গুগল থেকে একটা চিঠি পাওয়ার কথা, গুগল অ্যাক্সেস থেকে 21 দিনের মাথায় চিঠিটা আসার কথা, কিন্তু এখনো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু আমি চিঠিটা এখনো পাই নাই। ডাক বিভাগ থেকে বলছে যে তাদের ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের পাসপোর্টটি এখনো হাতে পাই নাই। গত বছরও ঢাকা থেকে নোয়াখালী প্রতিদিন আলাদা 2টি মেল ট্রেন চলাচল করত। তখন অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হতো। তবে বর্তমানে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এ অবস্থায় ডাক আদান প্রদানে বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আমরা যে লোকাল ট্রেনে করে যে ডাকগুলো এখানে পাঠানো, দেখা গেছে 2 দিন 3 দিনও একজন গ্রাহক একটা চিঠি পাচ্ছেন। আমরা চাই আমাদের ডাক বিভাগের চিঠিটা জন্য স্পেশাল আমাদের কোনো সার্ভিস দেওয়া হোক। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলতে নারাজ ডাক বিভাগের সংশ্লিষ্টরা। জানান, ডাক বহনের জন্য নিজস্ব গাড়ি নেই, এছাড়া পুরনো গাড়িগুলো নষ্ট। বিষয়টির বিকল্প সমাধান চান তারা। ডাক বিভাগের যে সমস্ত কুরিয়ার সার্ভিসেস যেটা পাঠায়, এতে তো নিজস্ব কোনো গাড়ি নেই। একটা গাড়ি হলে অনেকটাই ভালো হয়। নতুন গাড়ি দেওয়া হইলে বা একটা মেল গাড়ি দেওয়া হইলে সার্ভিসটা ক্লিয়ারভাবে দেওয়া যেতে পারে। ট্রেন আসলে আমরা ডাক পাই, ট্রেন না আসলে ডাক পাই না। সপ্তাহে হয়তো 2 দিন পর আসে, আবার মাঝে মাঝে 1 দিন পর। জেলা ডাকঘর কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ডাক না পাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও মেলেনি কোনো প্রতিকার। যদিও এ বিষয়ে কথা বলতে চায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু ট্রেন ঠিকমতো আসে না, ট্রেনের সাথে চুক্তি নবায়ন করবে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা একটা বিষয়। আমরা স্থানীয় ডাকগুলা কভারবন্দি আনানো করি, কিন্তু ডিস্ট্রিক্ট ডাকগুলা ট্রেনের উপর নির্ভরশীল। তা আমরা মনে হয় নিয়ে চিন্তাভাবনা করা দরকার আছে। দক্ষিণে এই জনপদে রয়েছে 86টি উপডাকঘর ও 471টি শাখা ডাকঘর। বিকল্প উপায়ে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা থেকে ডাক আনা নেওয়ার ব্যবস্থার মধ্য দিয়ে চলমান সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী। চীনে তেল রপ্তানিতে ইরানকে সহায়তা করায় এবার ভারতের উপরে চটেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের সমুদ্র বন্দরে দায়িত্বরত ভারতীয় কোম্পানি মার্শাল শিপ ম্যানেজমেন্টের উপরে। আর এর জের ধরে দুদেশের সম্পর্কে চির ধরতে পারে বলছেন বিশ্লেষকরা। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক মহলে বিষয়টি আলোচিত ও সমালোচিত। তবে এবার ভারতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক খবরে বলা হয়, ইরানের চাবাহার সমুদ্র বন্দর দিয়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে তেহরান। আর সেই সমুদ্র বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্শাল শিপ ম্যানেজমেন্ট কোম্পানি সহ ভারতের বেশ কয়েকটি কোম্পানি।
বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের অভিযোগ, ভারতের এসব কোম্পানিগুলো সমুদ্র বন্দর দিয়ে ইরান থেকে চীনে তেল পাঠাতে সাহায্য করছে। এতে ইরানের হাতে জমা হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা, যা দিয়ে নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে তেহরান, বানাচ্ছে পারমাণবিক বোমাসহ ভারী সব যুদ্ধাস্ত্র। এছাড়াও ইরানের প্রক্সি গ্রুপ হামাস, হিজবুল্লাহ, হুথি ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠীকেও এই খাত থেকে উপার্জিত অর্থ দিয়েই সহায়তা করছে ইরান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তাই তো এবার নয়াদিল্লির উপর কিছুটা নাখোশ হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় ওই কোম্পানির বিরুদ্ধে। নিষেধাজ্ঞা জারি করেছে চাবাহার সমুদ্র বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মার্শাল শিপ ম্যানেজমেন্ট সহ ভারতের অন্যান্য কোম্পানির উপর। আর এর জেরে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরতে পারে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে আসছে সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প মোদি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। দুই নেতার বৈঠকে আসতে পারে সমাধান। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। এখন সকালে আরো একটা বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। 10 দিন পেরিয়ে গেলেও নারী ফুটবল দলের সংকট সমাধান করতে পারেনি বাফুফে। এ প্রসঙ্গে সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে প্রশ্ন করলে তিনি বল ঠেলে দিয়েছেন সভাপতির কোর্টে। এদিকে তাবিথ আউয়ালের লন্ডন যাত্রার কারণে 16 ফেব্রুয়ারি বাফুফের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। এসকে শাওনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবলের সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার 10 দিন পেরোলেও এখনও কাটেনি কালো মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 3 দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্নের জবাবে সংকট নিরসনে আশাবাদ জানান ফেডারেশনের সহসভাপতি। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। না বিব্রত না, ভুল বোঝাবুঝি হইতেই পারে। আমরা চলতে ফিরতে জীবনে অনেক ভুল বুঝাবে হয় না, সেই ভুল বুঝির সমাধানও তো আছে। অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। এটা নারী ফুটবলে এমন অচলাবস্থায় জানতে চাওয়া হয় চুক্তি নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে, তাই না? চলতেছে, কথাবার্তা চলতেছে, খুব তাড়াতাড়ি এটা সমস্যা। হ্যাঁ, না আজকে কোনো চুক্তি হবে। গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। 16 ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল, তবে সেটিও হচ্ছে না নির্ধারিত সময়ে। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন। ওটা আসলে আমরা ওই মিটিং করব। এই বুধ বৃহস্পতিবারে চলে যাবেন উনি, দেশে থাকবেন না, লন্ডন যাবেন উনি। তাবিথ আউয়াল সভাপতি হওয়ার 3 মাসে এখন পর্যন্ত বাফুফের কার্যনির্বাহী সভা হয়েছে 2 বার। এসকে শাওন, এখন ঢাকা। জানুয়ারিতে বিশ্বজুড়ে ক্লাবগুলো খেলোয়াড় কিনতে খরচ করেছে $235 কোটি। বছরের এই সময় ট্রান্সফার উইন্ডোর হিসেবে যার নতুন রেকর্ড। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। দিন দিন ক্লাব ফুটবলে বাড়ছে অর্থের বিনিয়োগ। খেলোয়াড়দের বেচাকেনায় মোটা অঙ্কের টাকা ঢালছে ইংল্যান্ড ও সৌদি ক্লাবগুলো, যার প্রভাব পড়েছে সবশেষ ট্রান্সফার উইন্ডোতেও। ফিফার প্রতিবেদন অনুযায়ী গেল বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার 58% বেশি খরচ হয়েছে। আগের রেকর্ডটি হয়েছিল 2023 সালের জানুয়ারিতে প্রায় $157 কোটি। এবার বেড়েছে 47.1%। গত 1 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট 5,863 জন খেলোয়াড়ের দলবদল হয়েছে। জানুয়ারির দলবদলের হিসাবে এটা নতুন রেকর্ড, যা গেল বছরের চেয়ে 19.1% বেশি। আন্তর্জাতিক খেলোয়াড় কেনাবেচায় এই উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। টাকার অঙ্কে সংখ্যাটা $62 কোটি 16 লাখ। এর মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে $22 কোটি 40 লাখ।
অবশ্য একজন খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। অ্যাস্টন ভিলা থেকে কলম্বিয়ান ফরওয়ার্ড জন দুরানকে প্রায় $8 কোটি দলে টেনেছে সৌদি প্রো লিগের দলটি। খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্সের ক্লাবগুলো, $37 কোটি 10 লাখ। জার্মান ক্লাবগুলো খরচ করেছে $30 কোটি উপরে। পর্তুগিজ ক্লাবগুলো আয় করেছে প্রায় $16 কোটি। এছাড়া যুক্তরাষ্ট্র দলগুলো খরচ করেছে $14.5 কোটি। নারী ফুটবলও এবারে দলবদলে পুরনো রেকর্ড ভেঙে গেছে। দলবদল হয়েছে মোট 455 জন খেলোয়াড়ের। ক্লাবগুলো এবার মোট খরচ করেছে $58 লাখ। আগের রেকর্ড খরচের চেয়ে যা 180.6% বেশি। ফারহান ইসান, এখন সকাল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক সহস্রাধিক। শ্রীপুরের সাবেক এমপি চয়ন ও উত্তরার গাজীপুরের মহিলা লীগের আনু গ্রেপ্তার। ট্যানারি শিল্পে সিইটিপি কার্যকরের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কোরবানির আগেই কাজ শুরুর আশ্বাস শিল্প উপদেষ্টার। চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। খুলনায় অবৈধভাবে মাটি কাঠ পুড়িয়ে চলছে বহু ইটভাটা। ফরিদপুরে পদ্মায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। চীনে তেল রপ্তানিতে ইরানকে সহায়তা করায় ভারতের উপরে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। দুদেশের সম্পর্কে ফাটল ধরার শঙ্কা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।